আমাদের বিষ্ণুপুরে। কখনো এরকম ভারী বর্ষার সময় আমরা শাল জঙ্গলে ঢুকিনি, আজ প্রথম অভিজ্ঞতা। তো আমরা তো কনফিউজ, এখানে জিজ্ঞেস করলাম একটা ইঞ্জিন দুটো ট্রেনকে টেনে নিয়ে আসছে, আর আমাদের ট্রেনটা আছে পেছনে। এখন জানি না লাস্ট পর্যন্ত কি হবে, পেছনেই হেঁটে যাচ্ছি। রাত্রে হাঁটা যাবে না, রাত্রে হাঁটা যাবে না, ওরা বেরিয়ে রাস্তায় শুয়ে থাকবে। আমার বন্ধু একজনকে ধরেছে, ধরে তাকে জোর জবরদস্তি আদিবাসী লোক বানাচ্ছে। আর বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশটা দেখো, পুরো একেবারে নীল। একটা টাইম পুরো জঙ্গল জুড়ে শুধু প্রজাপতির মেলা চলে। সিংখানা দেখ, পুরো রাজা। দু সাইড মানে দুই পাড় ব্লক করে বাঁধিয়ে দেবে। নিচে মেট্রোতে যাবো। হ্যাঁ, নিচে মেট্রোতে যাবো, কি জিজ্ঞাসা করবো? সম্ভবত নয় তো, তো জিজ্ঞেস করে নেবে। আমি যতদূর জানি চলছে না। পুরো একদম ফাটিয়ে বৃষ্টি হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর রাস্তা পুরো কাদা। कितना सुंदर। ট্রেন কটা ছিল বাবু? ট্রেন 11:35 ট্রেন, এখন 2:35 ছাড়বে। এখন 1:51, এখন 12:51। ট্রেন নেই, ট্রেন বলে দিয়েছে যে ট্রেন আসছে। আর অনলাইনে কি দেখাচ্ছে? ট্রেন চলে গেছে। অনলাইনে ট্রেন চলে গেছে, কি অবস্থা। আর এখানে অ্যানাউন্স করছে 22-এ ট্রেন দেবে। ট্রেন দেওয়ার কথা ছিল 19-এ, আর প্ল্যাটফর্মে এখনো ট্রেন আসেনি। এখন একদম পুরো মাঝরাত, আর ট্রেনের দেখা নেই। অ্যানাউন্স তো করে দিয়েছে ট্রেনের দেখা নেই। এসছি কোথায় রে? এখানে অন্য ট্রেনের লোকেরা সব শুয়েছিল। হ্যাঁ, এবার কেসটা কি হবে? তারা উঠে ছুটবে। এই প্ল্যাটফর্মে অন্য ট্রেন তো আসারই কথা। ওই ঘুমিয়ে পড়েছে, তাদের ঘুম ভাঙিয়ে দিচ্ছে রে। লোকের এক ঘুম করে হয়ে গেছে দেবু, লোকের ভাত ঘুম হয়ে গেছে। ভাতটা এখনো ট্রেনের খোঁজ চলছে, ট্রেন এখনো এসে পৌঁছয়নি। কি অবস্থা। আর 5 মিনিট বাকি, 12টা বাজে। সরি 12টা কি 1টা বাজে। কি অবস্থা। ট্রেন ছাড়ার কথা ছিল 11:35, এখন 1টা বাজতে 5 মিনিট বাকি। অ্যানাউন্স করে দিয়েছে, বাট ট্রেন এখনো এসে পৌঁছয়নি। এই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। জিজ্ঞেস করলে কাউকে মনে হয় যেন মাথা গরম আছে। মাথা গরম না, মাথা গরম না, লোকে এতক্ষণ পর ট্রেন ঢুকলো, মুখে কিছু বললে সে দিয়ে দেবো। পার্টিসিয়ালি কনফার্ম হয়েছে আমার, মানে ওর টিকিট। আর এটা নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, আমাদের ট্রেন নাম্বার 18,011, তো ট্রেনটা ঢুকিয়েছে 18,013-14। তো আমরা তো কনফিউজ, এখানে জিজ্ঞেস করলাম একটা ইঞ্জিন দুটো ট্রেনকে টেনে নিয়ে আসছে, আর আমাদের ট্রেনটা আছে পেছনে। এখন জানি না লাস্ট পর্যন্ত কি হবে, পেছনেই হেঁটে যাচ্ছি। এখনো পর্যন্ত যা দেখা গেল, পুরো দুটো ট্রেনই একটা ইঞ্জিনের সাথে জোড়া। অবশেষে আমাদের ট্রেন ছেড়েছে, আমরা দুজনে সাইড আপারে একটা ব্যবস্থা করবো। এরকম একটা মানে এরকম একটা ট্রেন জানি লাইফে ফার্স্ট হচ্ছে। একদম আমার লাইফে ফার্স্ট, আমারও ফার্স্ট। মানে কোনো ট্রেন এত লেট কটা ছাড়লো বলতো? 1:30। ঠান্ডা এখানে।
আমাদের বিষ্ণুপুরে। গুড মর্নিং বিষ্ণুপুর। তারপরে এদিকে জনসংখ্যা কম। পুরো ফাটিয়ে বৃষ্টি হয়েছে, চরম ঠান্ডা এখানে ভাই। টোটাল এত বড় এক্সপ্রেস থেকে জোনাকুড়ি লোক নেমেছি আমরা সবাই। এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখন সময় 5:39। ম্যাপটা দেখি। আর রিসেন্ট বিষ্ণুপুরের কাছ থেকেই ঘুরে গেছিলাম ডিসেম্বরে, বিষ্ণুপুর ঢোকা হয়নি, তো আবার এলাম। এবার এখন ট্রেন ধরেই। আর রাতের যা অভিজ্ঞতা ছিল কি বলবো, সে আমাদের ব্লগের শুরুতেই দেখেছেন। আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মেঘের কন্ডিশনটা শুধু দেখুন, পুরো যেন বর্ষাকালের মেঘ। দিকটাই তাকালে তো চোখ ভরে যায়, বাট আকাশের কন্ডিশন খুব খারাপ, একদম পুরো ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে। অলরেডি বৃষ্টি পড়ছে আর বাতাসটা দিচ্ছে পুরো পুরো শীতকাল, কনকনে শীতকাল। আর আমরা গরমের সময় ভেবে সব একদম পাতলা পাতলা জামা কাপড় পরে চলে এসেছি। আর এখানে এসে বুঝতে পারছি যে কি যন্ত্রণা। বিষ্ণুপুরের সব থেকে বড় টাওয়ার ট্যাঙ্ক ওভারফ্লো হয়ে জল পড়ছে। দেবু সাবধানে যাস। আমরা এখন রাস্তা খুঁজছি, নাকাইজুড়ি মোড়। নাকাইজুড়ি মোড়ে দাঁড়িয়ে আছি, বাট খুঁজছি কোথায়। সিধুদা কানুদা। বাসে আস্তে আস্তে অনেকগুলো রকম দেখছিলাম, বাট বাস রান করছিল তো বুঝতে যায়নি। খুব সুন্দর। হ্যালো। আস্তে আস্তে দু বন্ধু জঙ্গলের ভিতর মহুয়া ফল গুড়ি পেলাম। মানে আগের দিন রাতে বৃষ্টি হয়েছে আর ঝড়ো বাতাসটা হয়েছিল, গাছ থেকে মহুয়া ফল পড়ে একদম সাদা হয়ে বিছিয়েছিল। তো সব কুড়োই নিয়ে একটা করে কুড়িয়েছি, স্যাম্পেল। তো এবার একটু খেয়ে দেখছি। হ্যাঁ, সঙ্গে বিস্কুট দিয়ে মহুয়া ফুল খাচ্ছি। মারাত্মক মিষ্টি, মারাত্মক মিষ্টি। বিশ্বাস হচ্ছে না, তুই কামড়ে দেখ, তীব্র মিষ্টি। এই ফল দিয়েই, এই ফলের রস দিয়েই তৈরি হয়। ফুলের রস দিয়ে মহুয়া ফুল। এই ফুল আর এই ফুলটাই, এটা তাহলে ফুল, আমরা ফল বলছিলাম, এটা ফুল। পুরো আলাদা ফ্লেভার, পুরো মুখের ভিতর যাওয়ার পর থেকে পুরো মাথার শিরাটিরাই যেন সেই ফ্লেভারটা অ্যাটাচ হয়ে গেছে। বলতে বলতে দেখুন এই আর একটা মহুয়া গাছ, পাতা নেই, ঝরে গেছে। আর যে ফুলগুলো ফুটে গেছিল সেগুলো আগের দিন ঝরে পড়ে গেছে, দেখাচ্ছি। কিছু কিছু জায়গায় পড়ে আছে। এই গাছটায় কম ফুটেছিল, এই একটা পড়ে আছে, আরও আছে এই যে গোড়ার কাছে এই পড়ে আছে। আর পিঁমড়ে দেখুন, পিঁমড়ে বসে বসে খাচ্ছে। আরও আছে এদিক সেদিক, এই যে এতটাই মিষ্টি, পিঁমড়ে বসে বসে খাচ্ছে।
এই যে ফুল হয়ে আছে, এগুলো কুঁড়ি। ভিতর আর একটা বিশাল মহা ফুলের গাছ, কত বড়! এর কিন্তু গাছের সব ডালে ডালে ভিডিও আসছে না, এই থুমকো থুমকো সব ফুল রেডি হয়ে আছে একবারে পুরো। আর এইগুলো থেকে এক ধরনের মাদক দ্রব্য তৈরি হয়, মানে মদ জাতীয়, অ্যালকোহল জাতীয়। গাছটা দেখুন, এই গাছটায় প্রচুর ফুল হয়ে আছে। পুরো বৃষ্টি বাদলের দিনে ছাতা মাথায় দিয়ে আমরা জঙ্গলে ঢুকছি। এই দিনকাল পড়েছে এরকম। এই একটা বড় মহুয়া ফুলের গাছ, আর পুরো মধ্যে মহুয়া ফুল ফুটে চারিদিকে মহুয়া ফুল। না, এখনো ফুটছে, একসাথে ফোটে না, ছোট বড় কম, মানে ধীরে ধীরে সব ফুটছে। আগে যেগুলো কুড়ি এসেছিল সেগুলো আগে ফুটছে। সংগ্রহ করে যে মহুল রস তৈরি করে, যেটাকে হচ্ছে আমাদের পুরো জঙ্গলের ভিতর একটা সুন্দর মাটির বাড়ি দেখলাম। এখানে গরু, মুরগি, আর এদিকে একটা শুকরও জঙ্গলে কচু খুঁজতে গেছে। আদৌ এখানে কচু হয় কিনা জানি না। আর এতক্ষণ এই দেখুন কোথায় ঘুরে বেড়াচ্ছে, ওই হনুমান। না, এটা হনুমান না, এটা হচ্ছে পায়রার রাখার বাসাও করেছে, ওপরে সুন্দর সুন্দর বাসা। বাড়িগুলো খুব কোনো আদিবাসী বাড়ি টাড়ি হবে। আর এই একটা বাড়ি। আর এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো বলে সব সেট আপ, গিম্বেল, ক্যামেরা সব ব্যাগের মধ্যে ছিল। তো বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে দুই বন্ধু হঠাৎ মানে তীব্র মানে কর্কশ স্বরে একেবারে ময়ূরের ডাক শুনতে পেলাম। তো সেই জন্য দাঁড়িয়ে গিয়ে আর ক্যামেরা, গিম্বেল সব সেট করে নিলাম, কারণ ময়ূর তো আর আমাদের সময় দেবে না যে গিম্বেল সেট করো, ক্যামেরা সেট করো, আমি দাঁড়িয়ে আছি, তারপর আমাদের ফটো তুলবে, ভিডিও করবে। তো ওই জন্য সব সেট করে নিলাম। আর ওয়েদারটা দেখেছেন কীরকম পরিস্থিতি, পুরো চারিদিক আকাশ মেঘ, ঘন কালো। ওটা বাচ্চাটা, এদিকে এক্ষুনি ময়ূর ডাকছিল না, এই রাস্তায় না এই রাস্তায়? আচ্ছা আচ্ছা। তো অনেক একটা ময়ূরের পাল ডাকাডাকি করছিল, তো হয়তো জঙ্গলের ভিতরের দিকে ঢুকে গেছে। তো দেখা যাক আমরা দেখতে পাই কি না। এখন বাজে 7:15, বাট সূর্যি মামাকে দেখা যাচ্ছে না, কারণ মেঘে ঢেকে গেছে পুরো আকাশ। আর এই মাঝে মাঝে মরম রাস্তার মাঝখানে পুকুর তৈরি হয়ে গেছে, এটাই খুব খারাপ। আর একদিকে একটা জিনিস ভালো, বর্ষা হয়েছে, মরম মাটি এত সুন্দর, বর্ষা হলেও পায়ে কাদা লাগবে না। কিন্তু সেই সুন্দরবনের মাটি হলে এতক্ষণে জুতো পরে হাঁটা যেত না, জুতোতেই সব মাটি লেগে যেত। আমাদের জুতোতে কোনো মাটি লাগছে না। বন্ধু বলছে রিসেন্ট হোলি খেলা গেছে, তাই জলগুলোতে গেরুয়া রঙের আবির দিয়ে, মানে বলছে বিজেপির আবির সব এখানে ছড়িয়েছে। আদৌ সেরকম কিছু নয়। তো এইগুলো হচ্ছে মোরাম মাটিতে জল মিশেছে, জলের সঙ্গে মোরামের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো মিশে গেছে, গিয়ে দূরে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো জলগুলো, এইগুলো সব গেরুয়া কালার হয়ে গেছে। বেশ ভালো লাগছে। এরকম কখনো বৃষ্টির সময় মেঘলা আকাশে জঙ্গলের মধ্যে ঢোকা হয়নি। তো আজ ঢুকলাম, ঢুকে দেখা যাচ্ছে যে সত্যি তাই, খুব সুন্দর পরিবেশ। আর মাঝে মাঝে মহুয়া ফুলের গন্ধ এত সুন্দর আসছে, গন্ধতেই নেশা হয়ে যাচ্ছে। শীতের সময় প্রায় আমরা সকলেই ঝাড়গ্রাম, শালবনি, বিষ্ণুপুর, মুকুটমণিপুর ঘুরতে আসি, এসে শাল জঙ্গল দেখি। কখনো এরকম ভারী বর্ষার সময় আমরা শাল জঙ্গলে ঢুকিনি, আজ প্রথম অভিজ্ঞতা। দেখুন পুরো জঙ্গলটা স্নান করে নিশ্চুপ হয়ে গেছে, আর শুধুমাত্র বৃষ্টি পড়ার শব্দে মুখরিত হচ্ছে। আর এই জঙ্গলেরই মধ্যে ময়ূরগুলো ডাকছিল, এখন কোন দিকে গেছে সেটা এখন বুঝে উঠতে পারছি না। হয়তো দেখা হতেও পারে, নাও হতে পারে।
এটা এই ময়ূরটা এরকম ডাকাডাকি করছে যাতে অরিজিনাল ময়ূরগুলো আসে। না, বৃষ্টিটা ভালোই জোরে এসেছে, মানে আমরা ছাতার ভিতরে ক্যামেরা নিয়ে হাঁটছি, নাহলে ক্যামেরায় জল পড়ে গল্প হয়ে যাবে। বেশ দারুণ একটা নতুনত্ব আর একটা নতুন অ্যাডভেঞ্চার তো কাল রাত থেকেই শুরু হয়েছে, বল দেবু। ট্রেন 2.5 ঘন্টা লেট, 2টো ট্রেন একসাথে জোড়া। বৃষ্টি ভালোই জোরে হচ্ছে, ছাতা নিয়ে হাঁটতে হচ্ছে। এবার ফোন কর। তো মানে এতটাই জোরে বৃষ্টি হচ্ছে, আর হয়তো ব্লগ বানানো যাবে না, ব্যাগের মধ্যে সব কিছু ঢোকাতে হবে। আমার বন্ধু একজনকে ধরেছে, ধরে তাকে জোর জবরদস্তি আদিবাসী লোক বানাচ্ছে। লালুটা হলে ভালো হয়, বলে বুঝাই দিলে বুঝা নাই। দাঁড়িয়ে যা, নাহলে প্যান্ট ভিজে যাবে। প্যান্টটা হালকা করে শর্ট করলো, আস্তে আস্তে হাঁটলে কিছু হবে। দেখুন কি অবস্থা। বৃষ্টি ভেজা জঙ্গলের পরিবেশ আলাদা সৌন্দর্য, মানে বিভিন্ন ঋতুতে জঙ্গলের সৌন্দর্য বিভিন্ন রকমের হয়। পুরো ভিজে গেছে পুরো জঙ্গল, নিচে শুকনো পাতা পড়ে গেছে, সেগুলোও ভিজেছে। আর ছোট ছোট শাল গাছের ফুলও পড়েছিল রাস্তায়, সেগুলো জলে ভিজে আরও মানে কি বলবো ফুলে উঠেছে। আর বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময় জঙ্গলের সৌন্দর্য খুব সুন্দর। কি অবস্থা। এটা সেই অস্থায়ী ক্যাম্প যেখানে কংক্রিটের স্ল্যাব বা ব্লক বানানো হচ্ছে, আর এই ব্লকগুলো নিয়ে গিয়ে মুকুটমণিপুর বিবিসি ক্যানেলের বোথ সাইডে বাঁধানো হবে, যাতে করে বর্ষার সময় ক্যানেলের বাঁধগুলো না ভেঙে প্লাবিত হয়ে যায়। আদিবাসী বাড়ি। কাঁঠাল গাছটা সুন্দর, বাট সেভাবে কাঁঠাল ফলেনি, অল্প কিছু হয়েছে। এই তো পটল ধরেছে রে, একটা দুটো পটল ধরেছে। কি সুন্দর সুন্দর মাটির বাড়ি। আম হয়েছে, হ্যাঁ সব আদিবাসী বাড়ি না। সিংখানা দেখ, পুরো রাজা। আমরা ভালো মানুষ, তুই যা। এই দেবুটা খারাপ মানুষ, ওর কাছে গিয়েই দাঁড়িয়ে গেছে। বেরিয়েছে এই আপনাদের মানে প্রজারা যাচ্ছে তো, রাজারা পিছনে। ঘন্টি বেশি করে নাড়তে বলো। ও জলে ভিজে গেলে আবার বাজে না, আওয়াজ না জোর আছে। শুকনো হয়ে গেলে হাঁসও আছে। বাড়িগুলো কি সুন্দর ডিজাইন, দেখ দেবু, রং করা, শাল কাঠ দেওয়া, দোতলা। কি দারুণ প্রকৃতি, যেদিকে তাকাই শুধু শাল গাছই শাল গাছ। আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে একটা মাটির সোঁদা সোঁদা গন্ধ আসছে, কি অপূর্ব লাগছে। আর ঠান্ডা ভাব আছে। এই উদুমা ছাড় চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে। বৃষ্টি হওয়ার পর এখানে যেন মানে প্রকৃতিটা একদম পুরো ফ্রেশ ফ্রেশ লাগছে, তাই না? ফরেস্টের লোক এসে তো বকাবকি করবে। প্রচুর পাতা পড়ে আছে এখানে,
শুকনো পাতা প্রচুর পড়ে আছে। হ্যাঁ নিচের গাছগুলো হঠাৎ করে মরে গেল কি করে? আগুন দিয়েছিল ও আগুন ফেলে দিয়েছে খায় না হ্যাঁ মশলা থেকে দিয়ে ফেলে দিলে আর করে রাখা পুরো নিচে যত গাছ আছে সব পুড়ে গেছে। হ্যাঁ যতদূর শুকনো পাতা ছিল ততদূর চলে গেছে। হ্যাঁ নিচে যত ছোট ছোট গাছ ছিল সেগুলো পুরো একদম হয়ে গেছে, ঝলসে গেছে। পুরো বৃষ্টি হওয়ার পর আকাশটা নীল আকাশ হয়ে গেছে আর গাছগুলো কি দারুণ লাগছে। দু 2024-এ এসেছিলাম আর 25-এ এলাম বল, পাশাপাশি দুটো বছরই দুবার আসা হয়ে গেল। এখানে এসে দুটো নতুন জিনিস খেলাম বল, একটা হচ্ছে মৌহা ফুল আর একটা ওই ফলটার নাম কি বলে জানো দাদু? ক্যাম্পা। এই থেকে মনে হয় সেইটা বানিয়েছে। এখানে মানে ঝিলে মাছ টাছ হয়তো মনে হয়, বাট সবার ঝিল মানে জঙ্গলের ঝিল মানে যে ধরতে পারে। হ্যাঁ আমরা সকালবেলা অলরেডি 2.5 থেকে 3 কিলোমিটার হেঁটে হেঁটে জঙ্গলের মধ্যে ঢুকেছি। আর ঢুকে আমাদের ওই কাজের সাইডের ক্যাম্পটা ছিল, ক্যাম্পে যখন পৌঁছালাম মুষলধারায় বৃষ্টি চলছিল, ওখানে রেস্ট নিলাম আর খাওয়া দাওয়া করলাম ব্রেকফাস্ট। তারপরে এত বাতাস আর বৃষ্টি চলছিল যে আমরা কাঁপছিলাম, কারণ আমরা যখন কলকাতা থেকে বেরোই তখন যেহেতু এটা গ্রীষ্মকাল, সেই রকম গ্রীষ্মকালের পোশাকই পরে এসেছিলাম। এসে এখানে দেখলাম যে আনলিমিটেড ঠান্ডা। তো তারপরে বৃষ্টি থামার পর একটু বাইরে বেরোলাম, বাইরে বেরোতে সূর্যি মামা উঠলো, একটু গা গরম হলো, ওয়েদারটা টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল। তারপরে আবার অলরেডি 1 কিলোমিটারের মতো হেঁটে ঢুকে গেছি জঙ্গলের মধ্যে। দেখা যাক আর কতটা যাই। সবাই এগিয়ে চলেছে, আমি পিছনে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি, তাই জন্য দেরি হচ্ছে, কারণ আশেপাশগুলো ক্যামেরা বন্দি করতে করতেই যাচ্ছি। এই দেখুন কি বড় একটা সাপের ঢিপি। এখানে স্থানীয় মানুষরা বলছিল সত্যি সত্যি এখানে সাপ থাকে। আর অলরেডি আমি এসে যে ক্যাম্পে ওই মিস্ত্রিরা আছে কাজ করছে, ওদের মোবাইলে দেখলাম খুব বড় সাইজের কাঁকড়া বিছে। ইভেন কাল রাতে 2টো সাপ মেরেছে, একটা চন্দ্রবোড়া আর একটা শিকড় চাঁদা। আর শাল গাছের ফুল পুরো রাস্তা জুড়ে বিছিয়ে রয়েছে, আর বৃষ্টি হওয়ার জন্য সব ফুলগুলো এক জায়গায় কাঁড়ি হয়ে জড়ো হয়ে রয়েছে। এই দেখুন কি পরিমাণে শাল গাছের ফুল পড়েছে। আরণ্যক উপন্যাসে পড়েছিলাম যে কোনো একটা টাইম জঙ্গলে এক ধরনের লতানো গাছ থাকে, যেগুলো বড় কাষ্ঠল গাছের সঙ্গে জড়িয়ে থাকে। ওতে খুব সুন্দর সাদা ফুল হয়, থোকা থোকা। মানে যে লেখক কল্পনা করেছিল যে ওটা মানে শরৎকালের মেঘের সাদা শুভ্র মেঘের মতো। তো সেটা এখনও দেখিনি, হয়তো অদূর ভবিষ্যতে কোনো দিন গিয়ে সেটা দেখা যাবে। হ্যাঁ ওটা খুব সুন্দর। ওটা কি ফুল দেখা যাক। কাকু একটা সাদা ফুল দেখালো, কাছে গিয়ে দেখি ফুলটা কি। জঙ্গলের ভিতরে মানে দেখুন শুধু জঙ্গল আর জঙ্গল, এইগুলো থেকে মানে বৃষ্টির জল গড়িয়ে গেছে। সত্যি অপূর্ব সাদা ফুলটা দেখতে। অপূর্ব দেখতে ফুলটা। হেভি হেভি লেগেছে।
কত বড় বড় পুরো সবুজ আর সবুজ। সবুজ। জঙ্গলের ভিতরে রোগ ব্যাধি কম আছে, আমাদের মানুষের শরীরকে যে রোগটা আমাদের ওদিকে কি হয়, গাছপালা নেই, কিছু নেই, শুধু ঘর বাড়ি, আর এখানে শুধু কি গাছে ঢাকা, সবুজ, শুধু সবুজ আর সবুজ আর অক্সিজেন। আমাদের ওদিকে কি গাড়ি চলছে, কালো ধোঁয়া, কলকারখানার কালো ধোঁয়া, এখানে কিছু নেই, নিরিবিলি, শুধু সবুজ আর মুক্ত বাতাস। মুক্ত বাতাস। আর এগুলো প্রকৃতির নিয়মে বড় হচ্ছে, কারোর মেশিনে করে জল দিতে হচ্ছে না, বালতি করে জল দিতে হচ্ছে না, কীটনাশক দিতে হচ্ছে না, সার ওষুধ কিছু দিতে হচ্ছে না। তাহলে এর ক্ষমতাটা কত! একদম। আমাদের মানে পৃথিবীর মানে 80% মানুষ অরিজিনাল মানে পৃথিবীর সৌন্দর্যকে দেখেনি। সে নানা কারণে হতে পারে, সে অর্থনৈতিক কারণ হতে পারে, অসুস্থতার কারণ হতে পারে, কিন্তু পৃথিবী উজাড় করে দিয়েছে তার সৌন্দর্য। মানে হেঁটে গেলে এ জঙ্গল শেষ হবে না, অনেকক্ষণ হাঁটছি তবু শেষ হচ্ছে না। এখানে গাছগুলো ওই দিকটা মানে উঁচু, এই দিকটা ঢালু, ওই জন্য গাছগুলো কি সারি সারি কি অপূর্ব লাগছে। পেছনের গাছগুলো উঁচুতে আর আমাদের কাছের গাছগুলো একটু নিচুতে। কত গাছ, তার মানে কোনো গুনতি নেই। এইসব জঙ্গলে হয়তো মাওবাদীরা থাকতো। ধরেছে জি। হ্যাঁ, কত পাতা, শুকনো পাতা। আর এগুলো তো ইয়ে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তৈরি হচ্ছে। এই যে বৃষ্টি হয়েছে এবার পচে মাটির সাথে মিশে যাবে। বছরের পর বছর ধরে আসছে, এই যে 1-2 বছর না, হাজার হাজার বছর ধরে চলে আসছে। আর বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশটা দেখো, পুরো একেবারে নীল, নিচে লাল, মাঝে সবুজ আর উপরে নীল। কত সুন্দর। এই নিচে শুকনো পাতার জন্য পুরো মাটি আর রাস্তা মিলে একদম পুরো লাল হয়ে আছে, আর মিডিলে সবুজ, আর উপরে আকাশে একদম ব্লু। গাছগুলো নেই করে 8-10 তলার মতো হাইট হবে। হ্যাঁ, আর এই সাপের বাসাগুলো মানে বৃষ্টিতেও ভাঙে না, ঠিকঠাক জমে আছে। মানে রাত্রেবেলা এইসব রাস্তাতে হাঁটা যাবে না, ওরা বেরিয়ে রাস্তায় শুয়ে থাকবে। রাত্রে হাঁটা যাবে না, ওরা বেরিয়ে রাস্তায় শুয়ে থাকবে। তবে এখানে আদিবাসীদের যদি কাঠফাট লাগে ওরা কেটে নিয়ে চলে, ওদের আর কোনো যা লাগে ওরা নিয়ে চলে। সেখানে মানে রাস্তাটা বেঁকে গেছে আর গাছগুলো সরলবর্গীয় হয়ে দাঁড়িয়ে আছে। কত কাঠ, কত গাছ। আর বৃষ্টি হয়ে যাওয়ার পর এই বনের মধ্যে যে মাটি ভিজে গেছে, সেই ভিজে যাওয়ার পর মাটির একটা সোঁদা সোঁদা গন্ধ আসছে আর ঠান্ডা বাতাস বইছে, খুব সুন্দর লাগছে। আর এখন দেখছি যে চারিদিকে প্রজাপতি উঠছে। আমি লাস্ট ডিসেম্বরে গেছিলাম ওই সুতান ফরেস্টে, তো ওখান সুতান ফরেস্টের সব কিছু গুগলে সার্চ করে দেখলাম যে একটা টাইম পুরো জঙ্গল জুড়ে শুধু প্রজাপতির মেলা চলে। কিছুদিন প্রজাপতি ওখানে এতটাই মেলা চলে যে পরবর্তীকালে প্রজাপতিগুলো মারা যায়, নিচে বিছিয়ে যায়, এতটাই পরিমাণে। সুতান ফরেস্টও খুব সুন্দর জায়গা ছিল, এটাও অপূর্ব। শহরের বুকে এত সুন্দর
গাছপালাময় প্রকৃতি খুব কমই দেখাই যায় না। শহর থেকে দূরে এই বিষ্ণুপুরে আজ এসেছিলাম, আর এখানে এসে দেখলাম যে কি সুন্দর একটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর প্রচুর প্রজাপতিও উঠছে দেখছি। হাঁটতে হাঁটতে আমি সেই নদীটার কাছেই চলে এলাম। নদীটার কাছে এসে দেখলাম একটা সুন্দর ব্রিজ, আর ওখানে যে ক্যাম্পে এসেছি যারা কাজ করছে, এই নদীটার দু সাইড মানে দুই পাড় ব্লক করে বাঁধিয়ে দেবে, যাতে যখন বর্ষাকালে বৃষ্টি জল প্রবল পরিমাণে বাহিত হয়, কারণ এটা বৃষ্টির জলে পুষ্ট নদী, এটা সমুদ্রের জলে পুষ্ট নয়, তখন এতটাই জলের গতি থাকে দুকুল ভেঙে যায়, আশেপাশে দূরে চাষের ক্ষতি হয় এবং গ্রামেরও ক্ষতি হয়। তাই ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে টেন্ডার দিয়েছে এই নদীর দুই পাড় একদম কংক্রিট করে বাঁধিয়ে দেওয়ার। বাট জঙ্গলের এত দূরে, প্রায় হাঁটতে হাঁটতে 6-7 কিলোমিটার ভিতরে চলে এসেছি, তারপরে এত সুন্দর একটা ব্রিজ মন ভরিয়ে দিল। দেখি ওপারে গিয়ে দেখি কি আছে। এদিকে আরো গহীন জঙ্গল চলে গেছে, আর এখানে আমি পরিচিত নই, রাস্তাঘাটও জানি না। তো বন্ধু আর এখানকার যারা ক্যাম্পে আছে কাজ করার জন্য, তাদের মধ্যে দুজন এসেছে আমাদের সাথে, ওরা ডান দিকে চলে গেছে। আমি এই ব্রিজের কাছে আছি, যাবো ওদিকে একটু পরে। এই ব্রিজের ভিডিও নেওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম, তো ওই দিকটায় আর ঢুকলাম না। এইটা মেন নদী, এখান থেকে সাব নদী বেরিয়েছে, এটা শাখা নদী। দেখুন কিভাবে দুই সাইড বাঁধানো আছে যাতে না ক্ষয়ে যায়। জাস্ট এইভাবেই, এই রকম যেটা বাঁধানো আছে এইভাবেই এই বড় নদীটাকে বাঁধানো হবে। চলুন দেখাই ব্রিজের ওপর থেকে নদীর ভিউটা। এই দিকে নদী বেয়ে চলে গেছে, এই দিকটাই দেবু গেছে, আর ক্যাম্পের দুজন লোক গেছে। আর ওই দূরে কেউ হয়তো জঙ্গলে গেছিলো, বা ওইদিকে কোনো গ্রাম আছে, একজন ভদ্রমহিলা সাইকেল নিয়ে এই দিকেই আসছে, চেন পড়ে গেছে হয়তো, তাই জন্য চেন তুলছে। আর এই দিকে নদী ওই দিক থেকে বয়ে আসছে, জল ওই দিক থেকে আমার পেছন সাইডে প্রবাহিত হয়, কারণ এই নিচে যে ঘাসগুলো আছে, ঘাসের মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে জল এদিক থেকে ব্রিজের তলা থেকে ওই পাশে পাস হয়। এই সেই নদীটা, এই দুই পাড় বাঁধানো হবে। বন্ধুরা অনেকটা এগিয়ে গেছে, ফোন করেছিল, তো আমি চলে যাচ্ছি। জঙ্গলের মধ্যে অনেকটা একা হয়ে গেছে। ওরা সামনে আছে, ওইখানেও দূরে দেখা যাচ্ছে একটা মেশিন ভ্যান আছে, ওখানে ওরা বসে আছে। বাট এ তো পুরো শুনশান, আর জঙ্গলের ভিতর একবার হারিয়ে গেলে তো হয়ে গেল গল্প। তো দেবু ফোন করলো, ওরা দাঁড়ায়নি, যে বন্ধু ওখানে আছে, বেশিক্ষণ দাঁড়ায়নি, খালি এগিয়ে চলে যাচ্ছে। আর ভিডিওগ্রাফি করতে গেলে তো একটু সময় লাগবে বস।
তো ভালো করে ভিডিও করে, না হলে ট্রেন থেকে ফটো তোলার মতো কাণ্ড হয়ে যাবে, বা ট্রেন থেকে ভিডিও তোলার মতো। ওরা একটু ওয়েট করে যেতে পারতো, ঠিক আছে চলো, ওয়েট করেনি, এগিয়ে গেছে। ফোন করেছিল, বেরিয়ে আসতে বললো। ভালোই গহন জঙ্গল, বুটের মধ্যে বড় লাল নুড়ি ঢুকে গেছে, হাঁটতে অসুবিধা হচ্ছে। আর ওই ব্রিজটার ওপারে যে জঙ্গলটার কথা বলছিলাম, ব্রিজের ওপর যখন দাঁড়িয়েছিলাম তখন ওই ব্রিজের অপর সাইডে যে জঙ্গলটা, ওখান থেকে ময়ূর ডাকছিল, খুব সুন্দর লাগছিল। হয়তো বন্ধু থাকলে আমি ওকে বলতাম, বা ক্যাম্পে যারা ছিল ওরা যদি সব একসাথে থাকতো তো একবার ট্রাই মারতাম যে চল ময়ূর দেখা যায় নাকি। তো ওরা যখন এগিয়ে গেছে আর আমি পেছনে একা পড়ে গেছি, তো আর রিস্ক নিলাম না, বেরিয়ে এলাম। নতুন জায়গা, চারিদিকে জঙ্গল। আজকে ওয়েদারটা সুন্দর, মানে ঘন্টাখানেক আগে কাঁপছিলাম আমি, কারণ গরম পড়ে গেছে। যখন গরমের জামা কাপড় নিয়ে চলে এসছে, হঠাৎ করে যে এরকম ঠান্ডা পড়ে যাবে আর ঠান্ডা বাতাস বইবে বুঝতে পারিনি। তারপরে 11টার পর গিয়ে সূর্যমামার দেখা হলো। সূর্যমামা উঠতেই পুরো চারিদিক গরম। শহরের বুকে এত সুন্দর গাছপালাময় প্রকৃতি খুব কমই দেখাই যায় না। শহর থেকে দূরে এই বিষ্ণুপুরে আজ এসেছিলাম, আর এখানে এসে দেখলাম যে কি সুন্দর একটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর প্রচুর প্রজাপতিও উঠছে দেখছি।